আসসালামু আলাইকুম। অবশেষে সম্মিলিত ৫ ব্যাংকের গ্রাহকদের গতানুগতিক মুনাফা দিতে চূড়ান্ত সিদ্ধান্ত হল। হেয়ার কাট নিয়ে আসছে ব্যাপক সুখবর। কবে থেকে কার্যকর হবে? আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড আজ কেন রক্তাক্ত? কেন একদিকে ব্র্যাক ব্যাংক শত শত কোটি টাকা লাভ করছে আর দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংকগুলো হাজার কোটি টাকার লোকসানে ঢুকছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, যারা সংকটাপন্ন ইসলামী ব্যাংকগুলোতে টাকা রেখেছিলেন তাদের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটতে যাচ্ছে? ভিডিওর শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনোই কল্পনাও করতে পারেননি। তাই ভিডিওটি ১ সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, প্রথমেই নজর দেওয়া যাক সাম্প্রতিক এক চাঞ্চল্যকর তথ্যের দিকে। ২০২৬ সালের প্রথম প্রান্তিকের যে হিসাব আমাদের সামনে এসেছে তা এক কথায় বিস্ময়কর। দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ব্যাংক ব্র্যাক ব্যাংক সহযোগী প্রতিষ্ঠান সহ জানুয়ারি থেকে মার্চ সময়ে ৫৭৭ কোটি টাকা নিট মুনাফা করেছে। অথচ ঠিক একই সময়ে দেশের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লোকসান করেছে ২৮৮ কোটি টাকা। এই যে দুই ব্যাংকের বিপরীতমুখী চিত্র, এটি আসলে পুরো ব্যাংকিং খাতের একটি প্রতিচ্ছবি। যেসব ব্যাংক আইন ও সুশাসন মেনে চলেছে তারা লাভের মুখ দেখছে, আর যেখানে অনিয়ম হয়েছে সেগুলো এখন খাদের কিনারায়। পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ২৪টির তথ্য বলছে ন্যাশনাল ব্যাংক একাই লোকসান করেছে ১,১৩৩ কোটি টাকা। এছাড়া আইএফআইসি ৮৬১ এবং এবি ব্যাংক ৮২৬ কোটি টাকা লোকসান দিয়েছে। এই ৪টি ব্যাংকের মোট লোকসান ৩,১০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা গত বছরের তুলনায় প্রায় ৩ গুণ বেশি। এখন প্রশ্ন হল, এই পরিস্থিতির জন্য দায়ী কে? প্রখ্যাত অর্থনীতিবিদ এম কবির হাসানের বিশ্লেষণ অনুযায়ী এই সংকট শুধু কারিগরি নয়, বরং এর মূলে রয়েছে নৈতিকতা ও সুশাসনের বিপর্যয়। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মাত্র ৩ মাসে অনাদায়ী ঋণের হার ১৬.৯% থেকে বেড়ে ২০.২% পৌঁছেছে। আপনারা কি জানেন এই লুটপাটের পরিমাণ কত বড়? অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র অনুযায়ী দুর্নীতির মাধ্যমে যে সম্পদ নষ্ট হয়েছে তা দিয়ে ২৪টি পদ্মা সেতু বা ১৪টি ঢাকা মেট্রো রেল নির্মাণ করা সম্ভব ছিল। রাজনৈতিক প্রভাবশালী শিল্পগোষ্ঠীগুলো ব্যাংকগুলোকে তাদের ব্যক্তিগত পকেটে পরিণত করেছিল। উদাহরণস্বরূপ, বেক্সিমকো গ্রুপ একা জনতা ব্যাংক থেকে নিয়েছে ২৫,০০০ কোটি টাকা, যার ১৯,০০০ কোটি টাকাই খেলাতি। অন্যদিকে এসালাম গ্রুপ ইসলামী ব্যাংকের ৮২% শেয়ার নিয়ন্ত্রণ করে প্রায় ৭৫,০০০ কোটি টাকা বের করে নিয়েছে। ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে তারা ৬টি ব্যাংক থেকে মোট ৯৫,৩৩১ কোটি টাকা ঋণ নিয়েছে, যা দেশের মোট ঋণের প্রায় ৬%। এই লুটপাটের সময় বাংলাদেশ ব্যাংক কী করছিল? অভিযোগ রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নররা অনিয়ম দেখেও চোখ বন্ধ করে রেখেছিলেন। এমনকি কেউ কেউ অনিয়মে সহায়তাও করেছেন। পছন্দের ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করা হয়েছে, সুদের হার ৯% বেঁধে দেওয়া হয়েছিল এবং গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করা হয়েছিল। তবে এই অন্ধকার সময়ের পর এখন শুরু হয়েছে ব্যাংকিং খাতের সংস্কার, আর এই সংস্কারের একটি বড় অংশ হল সম্মিলিত ইসলামী ব্যাংক। গত বছর ৫টি সংকটাপন্ন সারিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করে এই নতুন ব্যাংকটি গঠন করা হয়। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমানতকারীদের জন্য এক বড় ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ২০২৬ সাল থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা তাদের আমানতের বিপরীতে সর্বোচ্চ ৯.৫% হারে মুনাফা পাবেন। এটি একটি বাজারভিত্তিক এবং প্রতিযোগিতামূলক হার। তবে অনেকের মনে প্রশ্ন আছে, ২০২৪ এবং ২০২৫ সালের মুনাফার কি হবে? গভর্নর স্পষ্ট করে বলেছেন, ওই ২ বছরে একীভূত হওয়া ৫টি ব্যাংকই বড় ধরনের লোকসানে ছিল। ইসলামী ব্যাংকিং নীতিমালা অনুযায়ী ব্যাংক লোকসানে থাকলে মুনাফা দেওয়ার বাধ্যবাধকতা নেই। তবুও সরকার সাধারণ আমানতকারীদের কথা চিন্তা করে এক্স গ্রেশিয়া বা অনুকম্পা হিসেবে ৪% হারে মুনাফা দিচ্ছে। এই উদ্যোগের জন্য সরকারকে ৪,৫০০ কোটি টাকা ব্যয় করতে হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হল, আগামী ১ ফেব্রুয়ারি থেকেই মাসিক সঞ্চয় স্কিমের আমানতকারীরা নিয়মিত মুনাফা পেতে শুরু করবেন। তবে যাদের আমানত ২ লাখ টাকার বেশি, তাদের মূলধন উত্তোলনের জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ভোক্তাদের যে কোনো অভিযোগ সরাসরি শোনার জন্য বাংলাদেশ ব্যাংক আগামী সপ্তাহেই একটি বিশেষ হটলাইন চালু করতে যাচ্ছে। গভর্নর স্বীকার করেছেন যে সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে অনেক মহলে অসন্তোষ আছে। তিনি বলেছেন, কোনো পরিকল্পনাই শতভাগ সফলভাবে শুরু হয় না। কিছু গোষ্ঠী এই ব্যাংকিং কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টাও করছে, কিন্তু ধাপে ধাপে সমস্যা চিহ্নিত করে সমাধানের কাজ চলছে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের ব্যাংকিং খাতে এখন পরিবর্তনের হাওয়া বইছে।
সংস্কারের অংশ হিসাবে ২০২৫ সালের ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স পাশ করা হয়েছে, যা কেন্দ্রীয় ব্যাংককে সংকটাপন্ন প্রতিষ্ঠানে হস্তক্ষেপের পূর্ণ ক্ষমতা দিয়েছে। তবে ব্যাংক পরিচালকদের জন্য ২% মালিকানার শর্ত বাতিল করা এবং যোগ্য পেশাজীবীদের পরিচালনা পর্ষদে নিয়ে আসা এখন সময়ের দাবি। এখন সময় এসেছে সেই গোপন ও গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করার, যা ভিডিওর শুরুতে বলেছিলাম। বন্ধুরা, আপনারা কি জানেন, যখন সরকার কোনো ব্যাংককে বাঁচাতে এই ৪,৫০০ কোটি টাকার এক্স গ্রেশিয়া বা অনুকম্পা দিচ্ছে, সেই টাকা আসলে কোথা থেকে আসছে? গোপন তথ্যটি হল, এই টাকা কোনো জাদু বাক্স থেকে আসছে না, এটি সরাসরি আপনার দেওয়া ভ্যাট এবং ট্যাক্সের টাকা। অর্থাৎ একদিকে কিছু প্রভাবশালী গোষ্ঠী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে, আর সেই ব্যাংকের আমানতকারীদের পাওনা মেটাতে সরকার আপনার ট্যাক্সের টাকা ব্যবহার করছে। আরও ভয়াবহ তথ্য হল, এই যে ৪% বা ৯.৫% মুনাফার কথা বলা হচ্ছে, ব্যাংকিং খাতের বর্তমান মুদ্রাস্ফীতির তুলনায় এই মুনাফা আসলে আমানতকারীদের প্রকৃত ক্রয় ক্ষমতা বাড়াতে পারছে না। মূলত এটি আমানতকারীদের শান্ত রাখার একটি প্রক্রিয়া মাত্র, যাতে পুরো ব্যাংকিং সিস্টেম ভেঙে না পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা কেউ খেয়াল করেনি, সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের ২ লাখ টাকার উপর উত্তোলনের যে সীমাবদ্ধতা দেওয়া হয়েছে, এর আসল কারণ হল ব্যাংকটির বর্তমান তারল্য বা নগদ টাকার তীব্র সংকট। কেন্দ্রীয় ব্যাংক এই সংকট সামাল দিতে বাজার থেকে প্রচুর টাকা ছাপানোর যে ঝুঁকি নিয়েছিল, তার ফলাফল আপনি আপনার নিত্যপণ্যের বাজারে দেখছেন। তাই আপনার টাকা কোন ব্যাংকে রাখবেন এবং কোন ব্যাংকের তথাকথিত প্রলোভনে পা দেবেন, তা নিয়ে আজই সচেতন হন। ভালো ব্যাংকগুলো চিনতে শিখুন এবং ব্যাংকিং খাতের এই সংস্কার প্রক্রিয়ায় নিজের মতামত প্রকাশ করুন। আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিত আমানতকারীদের সাথে শেয়ার করুন, যাতে তারাও তাদের টাকার ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।